অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মর্তুজা, পর্ব 20, বর্ধিতাংশ। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাওয়ার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছে। মেয়েটার কথায় পরে আসছে, ওর বাবার শরীরে ভালো মাত্রায় বুপ্রেনরফিন ড্রাগস ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন ডক্টর? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এ প্রশ্ন উঠলেই চিকিৎসাবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠিকই রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কী অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায়। কোনো ঘটনা তাকে আহত করেছে, যা তার জন্য একযোগে নিয়ে বোধ হয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার, আর কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল, এখানে আসার পর আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার, ইনফ্যাক্ট তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে মুস্তাকিন থামল। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি, তবে অন্তুর এক্সাক্ট অবস্থানটা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে। ওর কি অবস্থা? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার, মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। সি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লস্ট অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখনও অবধি বাইরের সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারে। সব কিছুর বদলাই হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটবার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠিয়ে দুধ নিয়ে দিতেন। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না, আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তরে তো মারধর সহ্য করে তুলিও বাড়িতে রয়ে গিয়েছিল। হামজা আনতে চায়নি, আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহুদূর টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিলা গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায় বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ,
উদ্দিকে ভুরু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে কপালে আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এ প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার। তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির উপর খয়েরি রঙে একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গলার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে। আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখল। কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটছে। লম্বা ছেপছেপে জোয়ান শরীরের লুঙ্গিতে অন্যরকম অভিজাত ফুটে উঠেছে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরেছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকল। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য। ডেয়ারি ফার্মের পেছনে মাঝারদের আস্থানা। সেখানে ঢুকতেই নাক কুচকে ফেলল রাহাত। ভাই, কোনে ঢুকতেছেন? বাইরে খাড়াইয়া 2 তলা ব্যাটারে ডাইকা আনি, গন্ধ লাগতেছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গলের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাঁচা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 জয়, জয় আমির আর বাংলার জয়। থেমে গেল। আরে শালার, আবার গান ধরল, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাছে পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝার শুধু চেয়ারে স্কেচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো। আবার তলে তলে মাঝারও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহাতেই মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধ হয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ, এটা তার বুকুচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকে সে ভালোবাসে। 2টা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ট্রাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন। কন ভাই, বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেইনমেন্ট। নিঃশব্দ শীতের রাত, 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধ হয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে।
দুনিয়াটাকে পর মনে হয় তার, খুব মাথাটা শূন্য, জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো, আমজাদ সাহেব বর্জনা করেছিলেন তাকে। অন্তিক জবর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারে না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনে ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বশে এমন বহু সত্য মানুষ এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল, সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদে। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের নয়, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার, কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা, তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া তো করা দূরের কথা, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকড়ি আসার প্রশ্নেই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো। পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সাপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে এ কথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সে টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠছিল মার্জিয়া জেদিমে। তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সে মানসিকতা হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এ বাড়ির লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এর জন্যই সহ্য করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টস টসে গরম জল গড়িয়ে পড়ল। সে কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসেবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলার সেই সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসল। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস চাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের উপরে এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন, তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদে সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজস্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস, তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতরে থেকেও টের পাচ্ছিল। কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত।
আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তু বসে থাকে সেভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ। তার ওপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নরকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তরিঙ্গ পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। চুপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানার কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে।